এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম গতকাল একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জামায়াত প্রসঙ্গে, যেটাকে বোমা ফাটানোর মতো বলা যেতে পারে। বোমাটা জামায়াতের উপরে ফাটিয়েছেন। কেন তিনি হঠাৎ এই বোমা ফাটালেন, এটার ইম্প্যাক্ট কী, এবং জামায়াতের একটা রিয়াকশন আমরা প্রাথমিকভাবে দেখলাম, বা এটা বিবৃতির রিয়াকশন, ভবিষ্যতে কী হতে পারে, এগুলো নিয়ে কথা বলাটা খুব জরুরি। খুবই ইন্টারেস্টিং একটা ডেভেলপমেন্ট বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। সামনের রাজনীতির গতিবিধি, গতিধারা অনেক ক্ষেত্রেই এটা দ্বারা নির্ধারিত হবে। যদিও অনেকেই বলেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কথাটা ভুলও না, কিন্তু তারপরও এটাকে আমরা খুব গুরুত্ব দিয়ে দেখব। এটা যে একেবারে পাল্টে যেতে পারে না আবার, তাও বলছি না, কিন্তু এখন পর্যন্ত এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট। জনাব নাহিদ ইসলাম যে বক্তব্যটা, স্ট্যাটাসটা দিয়েছেন ইংরেজিতে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। উনি ইংরেজিতে স্ট্যাটাস দিচ্ছেন, মানে হচ্ছে তার টার্গেট অডিয়েন্স বিদেশিরাও আছেন, দেশের মানুষ তো আছেনই, বিদেশিরাও আছেন। তারা বিদেশিদেরকে জামায়াত সম্পর্কে তিনি জানাতে চাইছেন। আমি একটু পড়ি, ইনফ্যাক্ট এটা বাংলা করেছে অনেকেই, প্রথম আলো থেকে পড়ছি, একটু রেকর্ডের স্বার্থে জিনিসটা আমি একটু পুরোটাই পড়ে ফেলতে চাই, এখানে যতটুকু আছে। তিনি বলছেন, জামায়াত ইসলামের কথিত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের আন্দোলন একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া, শব্দগুলো খেয়াল করুন, অত্যন্ত টাফ শব্দ চয়ন তিনি করেছেন। মানে আমরা একটা বক্তব্য দিতেই পারি, কিন্তু সেটার শব্দ চয়ন কেমন সেটা ম্যাটার করে, যে যিনি লিখছেন তিনি কীভাবে দেখতে চান। যেহেতু এটা তিনি বলছেন না, তাকে যেহেতু দেখা যাচ্ছে না, তার ভয়েস শোনা যাচ্ছে না, সে কারণে শব্দের ক্ষেত্রে তিনি সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। রাজনৈতিক সুচিন্তিত, কথাগুলো খেয়াল করি, মানে এটা একেবারে পরিকল্পিত এবং সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করছেন তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণ অভ্যুত্থানের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে এটা তোলা হয়েছে। মানে পিআরের কথা, লোয়ার হাউসের পিআর। সংবিধানের একটি সুরক্ষা হিসেবে ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়টি মৌলিক সংস্কারের অন্যতম দাবি ছিল বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা এই ধরনের মৌলিক সংস্কার এবং বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরি করার জন্য একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু জামায়াত এবং তার সহযোগীরা, খেয়াল করে, জামায়াত এবং তার সহযোগীরা এটা ছিনতাই করেছে। তারা একে একটি কাঠামোগত পিআর বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে এবং এটাকে তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দর কষাকষির একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। খুবই ইন্টারেস্টিং, ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দর কষাকষির একটি হাতিয়ার। ঘটনাচক্রে জামাত এগুলো কেন করছে বলে তার দলীয় স্বার্থ ব্যাপার আছে বলে আমি ধারণা করছিলাম। জামায়াতে ইসলামী জুলাই অভ্যুত্থানের আগেও পরে কখনোই সংস্কার আন্দোলনে যুক্ত হয়নি বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, তারা কোনো কার্যকর প্রস্তাব দেয়নি, কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকারও দেখায়নি। তিনি আরও সমালোচনা করে বলেন, ঐক্যমত্য কমিশনের অধীনে সংস্কার বিষয়ে তারা আকস্মিক যে অনুমোদন দিয়েছে সেটা সংস্কার আকাঙ্ক্ষার ফল নয়, বরং, খেয়াল করি আমরা, একটি কৌশলগত অনুপ্রবেশ, সংস্কারবাদের ছদ্মবেশে একটি রাজনৈতিক নাশকতা। মানে তারা যে সাইন করেছে এটাকে রাজনৈতিক নাশকতা বলছেন। নাহিদ বলেন, আজ বাংলাদেশের জনগণ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝে গেছে। তারা সত্যের পক্ষে জেগে উঠেছে আর ভুয়া সংস্কারবাদী বা ছলনাকারীদের দ্বারা প্রতারিত হবে না। খুবই টাফ সব কথাবার্তা। আল্লাহ এ দেশের সার্বভৌম ক্ষমতার অধিকারী, আল্লাহ ও এ দেশের সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ কখনোই অসৎ, সুযোগ সন্ধানী এবং নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে তাদের শাসন করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। মানে এর চেয়ে কঠোর কোনো শব্দ চয়ন হতে পারে না। আমি নাহিদ ইসলামের বক্তব্যটা কেন সেটা ধরে ধরে আলোচনা করব। তার আগে জামায়াতের প্রতিক্রিয়া যদি একটু বলি। নাহিদ ইসলামের বক্তব্যকে অস্পষ্ট, বিভ্রান্তিকর বলছেন তারা একটা বিবৃতি দিয়ে। জামায়াত নেতা এহসানুল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ জামায়াত ইসলামের অন্যতম দাবি পিআর তা অস্পষ্ট, বিভ্রান্তিকর। মানে অস্পষ্ট কিভাবে আমি আসলে জানি না। নাহিদ এত চাঁচা ছোলাভাবে বক্তব্য দিয়েছেন, এটা অস্পষ্ট হওয়ার কোনো কারণ নেই। তিনি পিআর দাবিকে যে মন্তব্য করেছেন প্রতারণামূলক রাজনৈতিক কৌশল, তা সর্বৈব মিথ্যা ও দুঃখজনক। কি বোঝাতে চাচ্ছেন, আমাদের কাছে বোধগম্য নয়। জামাতের ক্লাস লাগবে, জামাত কেন এটা বোধগম্য নয় বলছেন আমি জানি না। খুবই স্পষ্ট, মানে কোনো রাগঢাক নেই, এতটা স্পষ্টভাবে বক্তব্য তিনি দিয়েছেন। তারপর বলছেন তার কাছে এই ধরনের বালখিল্য
বক্তব্য জাতি আশা করে না, তারাও পাল্টা একটু কঠোর হওয়ার চেষ্টা করেছেন। আমি আর খুব বেশি যেতে চাইছি না, মূলত তারা এটাকে প্রটেস্ট করেছেন। এখন নাহিদ ইসলামের যে বক্তব্য সেটাকে একটু ধরে ধরে যদি করি, প্রথম প্রশ্ন হচ্ছে আমি কি মনে করি নাহিদ ইসলামের এই বক্তব্য কি সঠিক? আমার উত্তর হচ্ছে আমি সঠিক বলে মনে করি। আমি এই কথাগুলো আমি নিজে দীর্ঘদিন থেকে বলছিলাম। তাহলে প্রশ্ন, যারা নাহিদ ইসলামকে হঠাৎ করে এটা বুঝতে পারলেন, জামায়াতে ইসলামী আমি খেয়াল করেছি পিআর নিয়ে, লোয়ার হাউসের পিআর নিয়ে বেশ কঠোর অবস্থান নিতে শুরু করেছে জুন মাসের তৃতীয় সপ্তাহের দিক থেকে। ইসলামী আন্দোলন এবং জামায়াত পরপর দুটো মহাসমাবেশ করে এবং সেখান থেকে তারা তাদের দাবি জানাতে থাকেন এবং পরবর্তীতে এই দাবি নিয়ে কঠোর হতে 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 রীতিমতো তারা অনেক কঠোর হয়ে পড়েন। এবং আমি সর্বশেষ যেটা দেখলাম, জামায়াত আরও কতগুলো দল মিলে তারা কর্মসূচি দেয়া শুরু করবেন বলে বলছেন, আবার নতুন করে কন্টিনিউ করবেন কর্মসূচি। যদি সেটা হয়ে থাকে, গতকালই ইনফ্যাক্ট একটা ইয়েতে এখন জামাতের সাথে আরও 8টা দল মিলে আরও কিছু দল যুক্ত হয়েছে। তো যাই হোক, তারা এটা চালিয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে 4 মাস আগে থেকে কি জনাব নাহিদ ইসলাম এটা বোঝেন নাই যে আলাপটা কেমন? 4 মাসের প্রথমে না বুঝলেন, 1 মাস যাওয়ার পর, 2 মাস যাওয়ার পরও বোঝেন নাই? তাহলে টাইমিংটা কেন? আমার ব্যাখ্যা বা ইভেন আমি আলোচনা আজকে যাচ্ছি না, জামাত 4 মাস আগেই হঠাৎ করে কেন শুরু করলো, জামাত আসলে কী চেয়েছিল, কী চায়, বা এখনও কেন এটাকে টেনে নিয়ে যাচ্ছে, এগুলো আরেক আলোচনা। এগুলো নিয়ে কথা আগেও বলেছি, আবারও বলবো হয়তো, কারণ এটা ইস্যু হিসাবে থেকে যাচ্ছে। তার মানে জনাব নাহিদ ইসলাম যে সময়টা বেছে নিলেন, আমরা অনুমান করতে পারি তার বক্তব্যের মধ্যে একটা জায়গায় আছে। তিনি এই যে জামাত তার জুলাই সনদে স্বাক্ষর করলেন, এই স্বাক্ষরটাকে তিনি খুব নেগেটিভভাবে তিনি দেখছেন। এখানে খুব ক্লিয়ারলি তিনি এভাবে বলছেন, এরকম তারা কোনো কার্যকর প্রস্তাব, তারপরে তারা বলছে সংস্কারবাদের ছদ্মবেশে একটা রাজনৈতিক নাশকতা, মানে যে অনুমোদন দিয়েছে সেটা কোনো সংস্কারের আকাঙ্ক্ষা না, এটা একটা রাজনৈতিক নাশকতা বলে তিনি বলছেন। আমরা ধারণা করতে পারি, আমরা জামায়াতের বক্তব্যের সাথে এই জুলাই সনদ স্বাক্ষর নিয়ে এনসিপির সাথে এক ধরনের অ্যালাইনমেন্ট দেখেছি। আমরা বলছি না জামাতের সাথে এনসিপির নির্বাচনী আন্ডারস্ট্যান্ডিং হতে যাচ্ছে, কিন্তু তারা এই জুলাই সনদ বাস্তবায়নের গ্যারান্টি ছাড়া স্বাক্ষর করবেন না, এই ধরনের একটা অবস্থান এনসিপি নিয়েছে, জামায়াতও নিয়েছে। এমনকি অনুষ্ঠান স্থলে গিয়ে তাদের একজন নেতা এই ধরনের কথা বলেছেন যে তারা ওই ডকুমেন্টটা দেখতে চান এবং ওইটার উপরে বেস করে তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু জামাত সাইন করে ফেলে এবং আমি মনে করি যে এনসিপি বিট্রেড ফিল করেছেন এবং সেই কারণেই এনসিপি সম্ভবত জামায়াতের সাথে তার অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং, বা আমি যে ভাষায় তারা বলছেন আমার মনে হয় তাদের জন্য আবার ফেরত যাওয়া কঠিন হবে। তো সেই কারণে আমার মনে হয় যে জামায়াতে ইসলামী ব্যাপারে ওই অখুশি থেকে, ওই ক্ষোভ থেকে তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন, জামাতের ব্যাপারে কঠোর আক্রমণ করে। এটা একটা জায়গা। এখন প্রশ্ন হচ্ছে, জামাতের ব্যাপারে যে অভিযোগ জনাব নাহিদ ইসলাম করেছেন এটা কি ঠিক আছে? আমি একেবারেই ঠিক আছে বলে মনে করি। কারণ খেয়াল করি আমরা, জামাত যখন লোয়ার হাউসের পিআর নিয়ে মাঠে নামলেন, আমি যেহেতু মেইন স্ট্রিম টিভি চ্যানেলের টকশোতে প্রচুর পার্টিসিপেট করি, প্রতিদিন 2-3টা করে টকশোতে অলমোস্ট যাই, গত কয়েক মাসে আসলে জামাতের এই পিআর নিয়ে কথা বলতে বলতে, যেহেতু এটা ইস্যু হিসেবে মাঠে আছে, এগুলো আলোচনার ইস্যুতে থাকে, জামাতের নেতারা থাকেন, মানে লোয়ার হাউসে পিআরের প্রয়োজন কি, অপ্রয়োজন কি, কি সমস্যা আছে, এগুলো নিয়ে না, মানে এই যে নতুন নতুন ওনারা পিআর নিয়ে কথা বলেন, এগুলো নিয়ে আমরা বছরের পর বছর শেখ হাসিনার সময় কথা বলেছি, লেখালেখি করেছি, 5 আগস্টের পরপর কথা বলেছি। এটা কি সংকট হয়, এটার কিছু যুক্তি থাকলেও কেন আমাদের মতো দেশের জন্য এটা ডিজাস্টার তৈরি করে, সব আলাপ শেষ করে আসলে তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, হ্যাঁ মানুষের ভোটের যে নষ্ট হয়ে যায় সেটাকে আমরা বিবেচনায় নিতে পারি, সেটা আমরা আপার হাউসে তাহলে যদি সেটা করি সব দিকে একসাথে রক্ষা করা যায়। এই ঘটনাটাও আমরা খুব স্পষ্টভাবে বলা হয়েছে। কিন্তু জামাতের কারণে এই আলোচনাটা লোয়ার হাউসে পিআরের যৌক্তিকতা থাকা উচিত কি অনুচিত নিয়ে আলোচনা করতে 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 এবং জামাত মজা পেয়ে গেছে যে সে এখন আলোচনার ইস্যু হয়ে যায়, সে কারণে এটা চলতে চলতে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু ধামাচাপা পড়ে গেল। আপার হাউসের পিআর তো বটে, বাস্তবায়ন কৌশল জনাব নাহিদ ইসলাম যেভাবে বলছেন সেগুলো সব ধামাচাপা পড়ে গেছে এবং এটাকে সুচিন্তিত, পরিকল্পিত প্রতারণা, এই ধরনের শব্দ যে তিনি বলছেন, সুচিন্তিতভাবে এটা করা হয়েছে, এটা মনে করার কারণ আছে। এবং শুধু সেটা না যে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের জন্য তারা এই কাজটা করেছেন, আই অ্যাগ্রি উইথ দ্যাট। এবং আমি বহুদিন বলেছি যে আমাদের আসলে মাঠে নেমে নির্বাচনে একটা ধোঁয়াশা তৈরি করতে চায়, দলীয় স্বার্থের কথা জনাব নাহিদ যেটা বলেছেন আমি নিশ্চিত কি ইন্ডিকেট করেছেন, কিন্তু আমি মনে করি জামাত আসলে বিএনপির সাথে একটা নেগোসিয়েশন চায়। অনেকের কাছে অবাক লাগবে, অনেকে জামাত ক্ষমতায় চলে আসে কিনা, কেউ খোয়াব দেখছেন জামাত সমর্থকরা, আবার কেউ কেউ ভয়ও পাচ্ছেন যারা জামাত সমর্থন করে না কিন্তু এক ধরনের হাইপ টাইপ দেখে তারা ভয় পাচ্ছেন জামাত ক্ষমতায় চলে আসে কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি, অনেকবার বলেছি, জামাত
জামাতের যে পারসেপশন তৈরি হয়েছে, সেই পারসেপশন তৈরি হয়েছে আসলে মূলত অনলাইন কতগুলো বাবলে, এবং আমাদের মিডল ক্লাসের একটা বিরাট অংশ সেই বাবলে থাকেন থেকে তারা মনে করছেন অনেক ভালো কিছু করবে। এটাই জামাতের জন্য সংকট তৈরি করেছে। আগামী নির্বাচনে যদি জামাত সেই এক্সপেকটেশন, মানে 100 সিট 70-80 সিট পেয়ে যাবেন, না জিতলেও কেউ কেউ জিতবেন মনে করছেন, কিন্তু যদি জিতবেন মনে করা যারা করছেন, তারা যদি জামাতকে 100 সিট পেতে না দেখেন, নিজের পক্ষে 80 সিট পেতে না দেখেন, তাহলে কি দাঁড়াবে? এখন জামাত যদি 50 সিটও না পায়, আমি তো 50 না, আমি মনে করি জামাত এর চাইতে অনেক কম সিট পাবে। তো সেটা যদি পায়, আমি ভুল হতে পারি, দেখা যাক সামনে নির্বাচনে কি হয়। যদি সেটা যদি পায়, তাহলে জামাতের রাজনীতি কঠিন হয়ে যাবে। কারণ হচ্ছে জামাত চেষ্টা করেছে যে তাদের এই এক্সপেকটেশনটা তাদের কারণেই তৈরি হয়েছে। সেই কারণে জামাত আসলে বিএনপির সাথে নেগোসিয়েশন চায় বলে আমি মনে করি। আমি সবসময় বলেছি এটা, তারা সিটের সমঝোতা চায়, সমঝোতা চেয়ে ছাড় চেয়ে তারা একটা রেসপেক্টেড সংখ্যার সিট যাতে পায়। ইভেন প্রয়োজনে সরকারে যেতে চায়, তারা সরকারে গিয়ে হয়তো পারফর্ম করে দেখাতে চায়, দেখো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তাদের মন্ত্রীরা কত ভালো করছে, কি করছে। চাপ দিয়ে তার দলীয় স্বার্থের জন্য আসলে এই কাজটা করছে, বিএনপিকে চাপ দেওয়ার জন্য। এটা আমি বহুদিন থেকে বলছি, যদিও তারা তাদের প্রস্তুতি রাখছে। যাই হোক, জনাব নাহিদ ইসলামের এই বক্তব্যের মাধ্যমে এখন যে ঘটনাটা ঘটলো, আমি জামায়াতের সাথেও এনসিপি যাবে কি না সেই চিন্তা করছিল, এবং জামায়াতে ইসলামী এনসিপিকে খুব করে চাইছিল। এনসিপির গুরুত্ব বিএনপির কাছেও আছে, দল খুব বড় না, কিন্তু এখানে ফেসগুলো খুব ম্যাটার করে, সেই জন্য বিএনপি জামাত উভয়ে চেয়েছিল। জামাতের আবার একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন আছে, সেটা হচ্ছে জামাত ইসলামী দলগুলোকে নিয়ে যখন একটা জোট তৈরি করছে, তখন ইসলামিস্টরা একত্র হয়ে বাংলাদেশে ইসলামী দলগুলোর বিরাট উত্থান হচ্ছে, তারা শরিয়া কায়েম করে ফেলবে। এটা জামাতের ব্র্যান্ডিংকে ক্ষমতায় আসার ক্ষেত্রে ডোমেস্টিকলি আমাদের একটা বিরাট অংশের জনগণ এটা পছন্দ করে না। এদেশের মানুষজন ধর্মপ্রাণ, ধর্মভীরও, কিন্তু এখানে একেবারে ইসলামী শরিয়া কায়েম হবে এটা মনে হয় না অনেক মানুষ মেনে নেবে। একই সাথে গ্লোবালি একটা বিরাট সংকট জামাতের আছে, সেই জন্যই আমরা দেখেছি জনাব তাহেরকে রীতিমতো শ্রীরাধা দত্তের কাছে বলতে হয়েছে যে তারা শরিয়া কায়েম করবে না। কিন্তু যখন জোটটা এক্সক্লুসিভলি ইসলামিস্টদেরকে নিয়ে হবে, তখন কিন্তু প্রশ্ন আসবে। এবং সেই কারণেই এনসিপি যদি থাকে, তাহলে ফেইস তো আছেই, তার মধ্যে একটা মধ্যপন্থী দলও তার জোটের মধ্যে আসছে, এগুলো তার সুবিধা হতো। কিন্তু এই স্ট্যাটাসের পর আমরা ধারণা করতে পারি, বা আমরা এই বিশ্লেষণ করতেই পারি, অ্যাটলিস্ট এই নির্বাচনে জামায়াতের সাথে এনসিপির যে ঐক্য হওয়ার সম্ভাবনা ছিল বা সমঝোতা হওয়ার সম্ভাবনা ছিল, সেটা নষ্ট হয়ে গেল। সম্ভবত এনসিপি বিএনপির সাথে জোট করতে যাচ্ছে। আমরা এনসিপির এই সিদ্ধান্তটাকে আমি সঠিক বলে মনে করি। একটা মধ্যপন্থী দল জামায়াতের সাথে যাওয়া তাদের রাজনীতি নষ্ট করবে। এখানে একটা কথা একটু বলে রাখা জরুরি। কেউ কেউ বলেন জামায়াতকে তো বিএনপিও রাজনীতি করেছে, তার সমস্যা কী হচ্ছে? এই জায়গাটা অনেকে ভুল, মানে জিনিসটা ধরতে পারেন না। জামাত গিয়েছিল বিএনপির জোটে, বিএনপির মতো করে সরকার চলেছে, দুজন মন্ত্রীও হয়েছে, কিন্তু ওই সরকার বিএনপির সরকার ছিল, বিএনপির জোট ছিল, তার খুবই মাইনর একজন পার্টনার হিসেবে জামাত গেছে 20-25-30টা সিটের ছাড় পেয়ে। এনসিপি যদি যায়, সে কিন্তু জামাতের মাইনর পার্টনার হবে, সে একটা ইসলামী জোটের অংশ হতে যাচ্ছে, তার মাইনর পার্টনার। সুতরাং ওখানে এনসিপির আইডেন্টিটি নষ্ট হবে। সে কারণেই একটা মধ্যপন্থী দল হিসেবে এনসিপি বিএনপির সাথে যদি সমঝোতা করে বা নিজেও যদি নির্বাচন করে, এভরিথিং উইল বি ফাইন ফর দেম। আর সবচেয়ে বড় কথা, জামাতের সাথে ট্যাগড হয়ে তার ভবিষ্যতে ভালো কিছু হওয়ার সম্ভাবনা ছিল না। আমি এই দলটার জন্য কল্যাণকর হবে বলে মনে করি, এবং আমরা যারা এনসিপিকে একটা মধ্যপন্থী দল হিসাবে গড়ে ওঠার জন্য আগ্রহী ছিলাম, দেখতে আগ্রহী ছিলাম, এবং সেরকম যদি হয় বাংলাদেশের জন্য ভালো হবে। আমি আগেও বলেছি, আবারও বলছি, তিনি কলাম লিখেছি এনসিপির জন্মের সময় প্রথম আলোতে, যে বাংলাদেশে বিএনপির অল্টারনেটিভ হিসাবে আমি আসলে এনসিপিকে দেখতে চেয়েছিলাম। বিএনপির অল্টারনেটিভ আওয়ামী লীগও মনে করি না, এবং কোনো ইসলামিস্ট দলও মনে করি না, কারণ মাই চয়েস, আমি একজন সেন্ট্রিস্ট মানুষ। আমি বাংলাদেশে কোনো ডানপন্থী আইডেন্টিটি পলিটিক্স করা রাজনৈতিক দল খুবই পাওয়ারফুল হয়ে উঠুক, এটার বিরুদ্ধে আমার অবস্থান আছে। সো এনসিপির এই সিদ্ধান্তটা ভালো হয়েছে, দেরিতে হয়েছে, কিন্তু ভালো হয়েছে বলে আমি মনে করি। এটা তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য সহায়ক হবে, এটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়।